আশার আলো যখন দেখতে হবে তখন ডক্টর হাসান তাহলে এই প্রশ্নটিও তো আসলে করতে হয় যে আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দল দীর্ঘদিন তারা রাজনীতি করেছে, তারা কিন্তু এখন কার্যত একেবারে অনুপস্থিত। সে সুযোগ নিয়ে আসলে কোনো সময় বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো তৃতীয় শক্তি আসলে এখানে কোনো না কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা? দেখেন, আপনি যদি সাংবিধানিক সংস্কারটা যদি করেন, তৃতীয় কেন চতুর্থ আসতে পারে, কিন্তু প্রশ্ন হলো জনগণের ভোটে আসতে হবে, সেই পথটা নিশ্চিত করেন। আপনি যদি কেউ রাজনীতি করতে চায়, বাধা তো নেই সংবিধানে। কেউ যদি চতুর্থ দল করতে চায় করতে দেন, পঞ্চম দল করতে দেন, কিন্তু ক্ষমতা পরিবর্তনের আপনার মূল মন্ত্রটি হবে জনগণের সুষ্ঠু গ্রহণযোগ্য। আপনি যে ক্ষমতা পরিবর্তনের কথা বলছেন, জনগণের বেছে নেবার যে সুযোগ সেটির কথা বলছেন, আবার আমরা এমনটাও তো দেখতে পাচ্ছি এই যে গণঅভ্যুত্থান আমরা দেখেছি, এরপরে কোনো না কোনো বড় রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদেরকে অনেকটাই জয়ী ভাবতে শুরু করেছেন কিনা। না, দেখেন, জয়ী ভাবতে শুরু করেছে কিনা এমনটি বোধহয় নয়। বিষয়টা হলো যে 18 বছর ধরে যে দলটি বাহিরে, ক্ষমতার বাইরে রাখা হয়েছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আপনি নিজেও জানেন কত রকমের সব ঘটনা, সেগুলো আর নতুন করে বলার কিছু দরকার নাই। সেই দলটি মনে করে বা তার কর্মী সমর্থকরা মনে করে যে এই মুহূর্তে যদি দেশে একটি ভোট হয় তাহলে সেই ভোটের মধ্য দিয়ে এই দলটি ক্ষমতায় আসবে। এই মনে করার মধ্যে কোনো পাপ নেই, এই মনে করার মধ্যে কোনো অন্যায় নেই। বরং আওয়ামী লীগ যদি তাদেরকে গুছিয়ে যদি বা সমস্ত আইনগত প্রক্রিয়া মোকাবেলা করে তারাও যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, জনগণ যদি তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে, তারাও ক্ষমতায় আসতে পারে, কোনো অসুবিধা তো নাই। প্রশ্ন হলো মোটা দাগে যে আমার ভোটটা আমি দিতে চাই, সেই ভোটটি আমি দিতে পারছি কিনা, আমার পছন্দের প্রার্থীকে দিতে পারছি কিনা, সেটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিশ্চিত করা। তবে চ্যালেঞ্জ কিন্তু শেষ হয়ে যায়নি, পথ চলা শুরু করেছে। আপনি এখন আমার ভাইটি যে প্রসঙ্গটি বললেন, বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে কোনো সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে নির্মমভাবে হত্যা করার দুঃসাহস কেউ দেখিয়েছে? এই 24-এর পরে কেন এমনটি হলো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুভ ইনজাস্টিসের নামে, আমি তো ইনজাস্টিস বলি, যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, তার মানে কারা করছে? এগুলোকে যদি এখনও আইনের আওতায় না আনতে পারি তাহলে এই মুগ্ধদের রক্তের সাথে বেইমানি করা হবে না? এগুলো তো করা হবে। তো অতএব মুভ জাস্টিসের নামে এই যে একসময় মগের মূল্যক আমরা বলতাম, যে আজকে তো মবের মূল্যক হয়ে গেছে, যে যেভাবে পাচ্ছে, যে যেভাবে চাচ্ছে এইগুলো করছে। সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে, আপনি যদি সংস্কারগুলো করতে চান, আইন শৃঙ্খলা বাহিনীকে বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। এখনও কিন্তু এই জায়গায় মোটা দাগে কোনো স্বস্তি ফিরে আসেনি। একটা সময় পর্যন্ত, দীর্ঘ একটা সময় আসলে আমরা দেখেছি একেবারে একজন ব্যক্তি সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করেছেন। তারা কতখানি আসলে রাষ্ট্রের যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে কাজ করেছেন, নাকি আসলে কোনো একজন স্বৈরশাসকের জন্য কাজ করেছেন, সেটি নিয়েও একটি বড় প্রশ্ন থেকে গেছে। এই জায়গাগুলোতে সংস্কার করতে না পারলে কি আমরা সঠিক নির্বাচনের পথে হাঁটতে পারবো না? আমরা কি আরেকটি আয়নাঘর চাই? যে আয়নাঘর থেকে আমরা হাড় মাংস দেখলাম মানুষের, 12 বছরের ব্যারিস্টারকে উদ্ধার করলাম, ব্রিগেডিয়ার আজমিকে উদ্ধার করলাম, কত মায়ের বুক খালি হয়ে গেছে এখনও আমরা পাইনি। আমরা আয়নাঘর দেখলাম ডিবিতে, আমরা আয়নাঘর দেখলাম পুলিশে। তো এগুলো কারা করেছে? এগুলো তো গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা দেখভাল করার কথা। তারা কি করলো? তারা বিরোধী মতকে দমন করার জন্য এই গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে গুম করে দিল। এর পুনরাবৃত্তি তো আমরা চাই না। অতএব আপনি কয়েকদিন আগে বোধহয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও বলার চেষ্টা করেছেন যে আমরা এটাকে একটা পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই, যেন এই বাহিনীর কোনো সদস্য জনগণের বিপক্ষে দাঁড়িয়ে সেটি তো খুবই জরুরি। এবং যে ঘটনা আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, আপনি আয়নাঘরের কথা বলেছেন, আমাদের কিন্তু আস্থার জায়গাটিতেও অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। সেই আস্থা তো ফিরিয়ে আনতে হবে, ফিরে আনা তো একেবারে জরুরি। আপনি দেখেন না, পরশুদিন যখন যে অডিটররা যখন তাদের এখন তো দাবি লীগ হয়ে গেছে দেশে, 18 বছর যারা একটি কথা বলেনি, তারা একটা 1 মাসের সরকারকে দাবির উপর্যুপরি দাবিতে দিয়ে তাকে বিপর্যস্ত করতে চায়, বিব্রত করতে চায় সরকারকে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নির্দেশ দিচ্ছে পুলিশকে, পুলিশ সেই নির্দেশ বাস্তবায়ন করছে না। এটি যে আইন শৃঙ্খলা বাহিনী যে কত বড় একটা ভয়াবহ সিগন্যাল মানুষের জন্য। এরা কারা? এরা কি সেই পতিত সরকারের দোসর, নাকি এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে না? সেটিও তো সরকারকে খুঁজে দেখতে হবে। তারা যদি না করে। এবং আরেকটা জিনিস দেখেন, আজকে দেখছিলাম, খুব কষ্ট পাচ্ছিলাম যে আজকে যে অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, কত কথা আমরা বললাম, আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আজকেও যদি একজন জয়েন্ট সেক্রেটারির টেবিল থেকে 3 কোটি টাকার চেক পাওয়া যায়, কি জন্য? একজন ডিসি পদায়নের জন্য। কোথায় যাব আমরা?
কোথায় যাব, আর কত রক্ত দিতে হবে? এই টাকার বিনিময়ে পদোন্নতি, টাকার বিনিময়ে চাকরি, এই যে আমাদের ড্রাইভার কোটা, এই জায়গায় থেকে মুক্তি আমরা কবে পাবো? সেই জায়গায় সংস্কার থেকে এখন আমরা অনেক দূরে আছি। না, সংস্কার তো শুরুই করতে পারিনি আমরা। মাত্র সংস্কার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। জাতি প্রত্যাশা করে যে এই সরকার সংস্কার করবে। মানুষ রক্ত দিয়ে একটা বিশাল বড় দায়ের বোঝা চাপিয়ে দিয়ে গেছে এই জাতির কাঁধে যে তোমরা সংস্কার করো, সংস্কার করো আইন শৃঙ্খলা বাহিনীর, সংস্কার করো নির্বাচন কমিশনের, সংস্কার করো সংবিধানের, সংস্কার করো বিচারালয়ের। সেটি যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে সেটি হবে জাতির জন্য একটি চরম দুর্ভাগ্যজনক কাহিনী। আমাদের সফল হতেই হবে, যে করে হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়েই সেই সফলতা অর্জন করতে হবে।